আমি প্রথমেই আপনাদের সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এই আয়োজন করেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো সীমা নেই। আমি মোটামুটি একটা ধারণা করেছিলাম কি বলবো, কিন্তু এখন আমি খেই হারিয়ে ফেলছি। বাংলাদেশের ফেনী জেলার একটা অনুন্নত পশ্চাৎপদ গ্রাম সফরপুর, সেখানকার মুন্সিবাড়ির ছেলে, যার দাদা দেওবন্দে লেখাপড়া করেছেন, বাবা লখনৌতে লেখাপড়া করেছেন, তারা সবাই মাদ্রাসা শিক্ষিত। সেই পরিবারের একটি ছেলে যে ম্যাট্রিক পাস করার পরে কিছুদিন কলেজে গিয়েছিল, নানা কারণে পড়তে পারেনি, সেই তরুণ বয়সে সাংবাদিকতা শুরু করেছে। ফলে সে প্রায় অশিক্ষিত, প্রায় দরিদ্র একটি পরিবারের সন্তান কি অপরিসীম ভালোবাসা আপনারা আমার প্রতি প্রদর্শন করলেন। আমি কেউ বলছেন আপনার ছবি তুলতে আপনি হাসেন, আমার চোখ অশ্রুসজল। আমি ভাবাবেগে কি বলবো বুঝতে পারছি না। সেই তরুণ বয়সে সাংবাদিকতা শুরু করেছি পাকিস্তান আমলে, এবং পাকিস্তান আমলে সাংবাদিকতা আমরা যখন শুরু করেছি তখন পাকিস্তানিরা পূর্ববঙ্গের জনগণকে যে শোষণ করছে সেইটার ব্যাপারে সাংবাদিকরা সোচ্চার ছিল। ফলে আমি নিজে কোনো সংগ্রামী ব্যক্তি, কোনো সংগ্রাম অর্গানাইজ করিনি, এটা সত্যি, কিন্তু যেহেতু আমি ওই পেশায় এসেছিলাম সেই কারণে এই পাকিস্তানি শোষণের বিরুদ্ধে, পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে সাংবাদিক সমাজে, বৃহত্তর বাংলাদেশের বাঙালি জনগণের সংগ্রামে আমি সাথী হয়েছি। কিন্তু আমার একটু প্রাক কথন আছে আমার জীবন সম্পর্কে, আপনার শুনলে হাসবেনও, মানে বিস্মিত হবেন। জীবনটা এই আমার সাংবাদিকতাই বলেন, সব কিছুই বলেন, অনেকগুলো অ্যাক্সিডেন্টের ফল। আমার ফ্যামিলি, যেটা আমি আপনাকে বলেছি, এরা সবাই মাদ্রাসার লোক, মাদ্রাসা লেখাপড়া করেছে। আমার আম্মার পরিবার ওই দিকটা, ওনারা স্কুল কলেজে লেখাপড়া করেছেন। আব্বা চেয়েছিলেন আমাকে মাদ্রাসায় দেবেন, আম্মা বললেন যে না, ওকে স্কুলে দাও। দেখুন, এই আমার পরিবারের প্রথম স্কুলে যাওয়া ব্যক্তি আমি। আমার হাতের লেখা, এখন আমি আমার নাম সিগনেচার করতে 1 মিনিট সময় লাগে। একসময় আমার হাতের লেখা খুবই সুন্দর ছিল। সেই কারণে সম্ভবত আমাকে, আমি যখন হাই স্কুলে পড়ি, হাই স্কুল ওয়াল পেপার, এই আমলে ওয়াল ম্যাগাজিন আপনার নামও শুনেননি, আপনারা যদি গুগল করেন হয়তো পেয়েও যেতে পারেন। হাতে লেখা কিছু কবিতা, গল্প, ছোটোখাটো এগুলো লিখে স্কুলের ছাত্র লিখত, ওয়াল ম্যাগাজিন, সেটা হলাম। এটা সাংবাদিকতা? আই ডোন্ট থিঙ্ক সো, কিন্তু ওই একটা শুরু। ফেনী কলেজ যখন ভর্তি হলাম, সেখানে আমার একজন সহপাঠী আমার ফেনী কলেজে আবার গেলেন, তার কাছে শুনে তারা আমাকে আমাদের প্রথম বর্ষে ওয়াল ম্যাগাজিনের এডিটর করে দিলেন। এই আমি কিছুদিন হোস্টেলে ছিলাম, আমি দরিদ্র ফ্যামিলির লোক, কিন্তু একটু হোস্টেলে ছিলাম। তো হোস্টেলে থাকাকালে একদিন হোস্টেলে যারা বাজার করে তারা একটা পেঁপে কিনে এনেছে। পেঁপে কাটতে যেয়ে দেখে পেঁপের প্যাটের ভিতরে আর একটা পেঁপে, তাদের কাছে বিস্ময়কর ঠেকেছে। সম্ভবত আমাদের এখানে কৃষিবিদরা আছেন, তারা জানবেন যে এই ধরনের ঘটনা, ফ্রেক থিংস হয়ে থাকে। আমাদের কাছে বিস্ময়কর। কয়েকজন মিলে ছাত্ররা সিদ্ধান্ত নিল যে স্থানীয় সংগ্রাম সাপ্তাহিক পত্রিকা, সেখানে নিয়ে যাবে এই পেঁপে। আমাকে নিয়ে গেল, আমরা গেলাম। তিনি এডিটর সাহেব খাজা আহমেদ, পূর্ব পাকিস্তান পরিষদ
পূর্ব পাকিস্তান ইস্ট পাকিস্তান অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলি তিনি মেম্বার এবং সম্পাদক। তিনি বললেন তোমরা একজন লিখে দাও। ওরা বললো তুমি লিখে দাও আমাকে। আমি লিখলাম। উনি বললেন খুব তো ভালো হয়েছে, এখন থেকে তুমি তোমাদের কলেজের বিভিন্ন ঘটনা আমার এখানে রিপোর্ট করবে ফাংশন। সেটা কি সাংবাদিকতা আমি জানি না, ওই সাপ্তাহিক পত্রিকায় মাঝে মাঝে লিখতাম। তারপর যাই হোক, লেখাপড়া তো আর হলো না না কারণে। আমার যেদিন আইএ পরীক্ষার ফি দেওয়ার কথা, আব্বা যার কাছে টাকাটা পাঠিয়েছিলেন তিনি ঠিক সময় মতো আসতে পারেননি, আমি ফি দিতে পারিনি। দুঃখিত হয়ে ফেনী কলেজের রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ভাই, ওনার মাসিমার ওখানে আমার বই পুস্তক রেখে আমি চট্টগ্রাম চলে গেছি। সেখানে যে দৈনিক পূর্ব পাকিস্তান নামে একটি অনিয়মিত দৈনিক ছিল, সেটাতে অ্যাপ্রেন্টিস সাব এডিটারের চাকরি নিয়েছি। কিছুদিন পরে আমাদের বিখ্যাত সাহিত্যিক আবুল ফজল সাহেবের শ্বশুর, এই যে দ্বিতীয় পত্নী উমরাতুল ফজলের বাবা, মোমেনের জবানবন্দি, কনফেশনস অফ এ বিলিভার, সেই বিখ্যাত স্মৃতিকথার লেখক মাহবুল আলম সাহেব পত্রিকা বের করছেন ডেইলি ইউনিটি গ্রুপ থেকে, জামানা পত্রিকা। সেখানে আমি গেলাম, এই পূর্ব পাকিস্তানের সম্পাদক আমাকে সেখানে পাঠালেন, যাও তুমি। আমি প্রুফ রিডার হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলাম। আমার ইন্টারভিউ নিয়েছিলেন ওদের সার্কুলেশন ম্যানেজার, ইন্টারভিউতে আমি ফেল করেছি। তারপর আবার পূর্ব পাকিস্তানের সম্পাদক সাহেব আমাকে বললেন যে না, তুমি সাব এডিটারের জন্য পরীক্ষা দাও। গেলাম, সাব এডিটার পরীক্ষায় পাশ করে ফেলেছি। তখন আমাকে সেখানে সাব এডিটার হিসাবে নেওয়া হলো। জীবনের অ্যাক্সিডেন্টগুলো, আমার জীবন, লেখাপড়া হয়নি, এইভাবে সাব এডিটার হলাম। সেখানে সাব এডিটার কিছুদিন পরে আজাদি পত্রিকায় সিনিয়র সাব এডিটার, কিছুদিন পরে আরেকটা পত্রিকা বের হলো ইনসাফ, সেখানে চিফ সাব এডিটার। তারপর ছেড়ে দিয়ে ইউনিটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার, এই করে করে পাকিস্তান পিপিআই চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকা আসলাম। আমি কীরকম একটা দুঃসাহসী ব্যক্তি। আমি দেশ স্বাধীনতা যুদ্ধের সময়, যেদিন আমি আমার স্মৃতিকথায় কিছুটা লিখেছি, তবু দ্রুত বলে ফেলি। যেদিন চট্টগ্রাম বন্দর থেকে ওদের যুদ্ধ জাহাজ থেকে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেটা বেলাল মোহাম্মদ এবং আবুল কাসেম সন্দীপরা করলেন, দুইজনই আমার বন্ধু, সেইখানে বম্বাইং হলো এবং শহরের অন্যান্য জায়গায় কিছু কিছু তাদের বোমা বর্ষণ হলো। পরদিন আমার এখন যতটুকু মনে আছে, পরদিন সম্ভবত সারা দিন ব্যাপী চট্টগ্রাম শহরে, আমি সম্ভবত 27 তারিখের কথা বলছি, 27 মার্চ 1971 কারফিউ ছিল। 28 মার্চ কারফিউ তুলে দেওয়া হলো। 28 মার্চ আমি আমার এই স্ত্রী এবং আমার 2 মাসের শিশুপুত্রকে নিয়ে চট্টগ্রাম থেকে মাত্র 30 মাইল দূরে ময়ূরগঞ্জে ওদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আমাদের প্রায় 12 ঘন্টা লেগেছে রিক্সায়, কখনো পদব্রজে, এই করে করে। যাই হোক, পুরো এই সংগ্রামের সময়, পুরো মুক্তিযুদ্ধের সময় এই গ্রাম থেকে ওই গ্রামে পালিয়ে বেরিয়েছি জীবন রক্ষার জন্য। দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে দুঃসাহসের কথা যেটা বলছিলাম, জানুয়ারি মাসে আমি ঢাকা চলে আসি। আমার স্ত্রী এবং আমার শালিকা রবি এখানে আছে, তাকে নিয়ে আমি ঢাকা চলে আসলাম। মানে অনেক ঘুরে চাঁদপুর হয়ে লঞ্চে করে করে ঢাকা পৌঁছেছি। চাকরি বাকরি ঠিক করিনি, কিন্তু ইস্টার্ন নিউজ এজেন্সির গোলাম রসুল মল্লিক সাহেব পাকিস্তান পিপিআই পূর্ব পাকিস্তান ব্যুরো চিফ ছিলেন, আর সেই পিপিআইয়ের আমি চট্টগ্রাম প্রতিনিধি ছিলাম ওই ইউনিটিতে যখন আমি চাকরি করি, সেই সময়টাতে মুক্তিযুদ্ধের আগে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে। কারণ 1970-এর গণ আন্দোলনের সময় আমি যেহেতু পিপিআইতে কাজ করি, পাকিস্তানি ইউনিটিতে কাজ করি, পাকিস্তানি বিহারিদের
আমি সাংবাদিকতা ছেড়ে দিয়ে একটা প্রেস দিয়েছিলাম, সুলেখা ছাপাগর, একটা প্রকাশনা করেছিলাম, মনীষা প্রকাশনী। যাই হোক, যুদ্ধ শেষ হওয়ার পরে আমি স্ত্রীদেরকে নিয়ে, স্ত্রী এবং শালিকাকে নিয়ে, আমার ছোট্ট শিশুকে নিয়ে ঢাকা গেলাম। এবং ঢাকা গিয়েছি কোনো আয় রুজির কোনো ব্যবস্থা না করে। আমার চাষাশুর বাসায় এসেছি, নিশ্চয়ই ওনারা শকড হয়েছেন যে আকস্মিকভাবে এ তো এক বোঝার মতো। পরদিন আমি ইউনিটি অফ অ্যানা অফিসে গেছি, রসুল ভাইকে বললাম, উনি বললেন যে আপনি কখন জয়েন করবেন? আমি বললাম আগামীকাল। তারপর আগামীকাল জয়েন করব। আমি যখন বেরোবো উনি আস্তের উপরে আমার তখনকার 200 টাকা এখনকার 2000 টাকার বেশি আমাকে দিলেন। এরকম লোককে ভালো লাগে। সেখানে আমি সিনিয়র রিপোর্টার পদে চাকরি নিলাম। এরপরে কিছুদিন পরে ছোট নিউজ এজেন্সি, আমি যদি বাংলাদেশ সংবাদ সংস্থা চাকরি নিতাম বিএসএসে, নিশ্চয়ই আমাকে ওই পজিশন দিত না, জাস্ট রিপোর্টার করতে, এখানে সিনিয়র রিপোর্টার। এদের লোকের অভাব, কিছুদিন পরে আমাকে তাদের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট করেছে। কিছুদিন পরে আমাকে বঙ্গবন্ধুর সাথে 1973 সালের জানুয়ারি থেকে প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অফিসের সাথে তার সাংবাদিক করে দিয়েছে। এগুলো সব কিন্তু অ্যাক্সিডেন্ট। আমি যদি একটা অন্য নিউজ এজেন্সিতে যেতাম তাহলে আমি হয়তো এইগুলো হতো, চিন্তা করে দেখি। তারপর 1974 সালে তাদের একটা সুযোগ আসলো, কমনওয়েলথ প্রেস ইউনিয়নের একটা ফেলোশিপ পেল বাংলাদেশের জন্য। সেই বছর ইস্টার্ন নিউজ এজেন্সির একজন সাংবাদিককে দেওয়ার টার্ন ছিল। তারা আবু জিরগাম মোহাম্মদ হায়দার, আমাদের চিফ রিপোর্টার এসজেডএম হায়দার, তাকে সিলেক্ট করেছে। তিনি আবার ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টের লেকচারার, ওনাকে করেছে। ওরা বলছে যে আমরা মিড লেভেলের জার্নালিস্ট চাই, তোমরা এত সিনিয়র জার্নালিস্টের জন্য কেন পাঠিয়েছি? তখন আমার রসুল সাহেব বললেন, আপনাকে আমি যদি পাঠাই আপনি যাবেন? নিশ্চয়ই যাবেন। এইটাও অ্যাক্সিডেন্ট। লাইফ স্টোরি অফ লাইফ, রিয়েল স্টোরি। ম্যাট্রিক পাস একটা লোক, ফেলোশিপ করলাম। সেখানে ফেলোশিপের অংশ হিসাবে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সেমিনার পার্টিসিপেট করছি অন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। সেখান থেকে আবার কিছুদিন একজন, আমরা 10 জন জার্নালিস্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গেছি। আমাকে বল্টন ইভিনিং নিউজে, সেই পত্রিকায় কিছু কয়েক সপ্তাহের জন্য ইন্টার্নশিপে পাঠানো হয়েছে সাংবাদিকতা শেখার জন্য। সেখানে রিপোর্টিং করেছি। তখন আয়ারল্যান্ডের আইরিশ মাত্র এই বিদ্রোহটা শুরু হয়েছে, সেটার উপরে একটা রিপোর্ট, আমার লেখা রিপোর্ট ওই পত্রিকা ছাপা হয়েছিল। যাই হোক, তারপর সেটা বিস্তারিতকরণ সেই দেশে করলাম। ফেলোশিপের পার্ট হিসাবে বিবিসিতে ট্রেনিং ছিল, রয়টার্সের ট্রেনিং ছিল, ওদের ডোমেস্টিক নিউজ অ্যাসোসিয়েটেড প্রেসের ট্রেনিং ছিল। তারপর আপনার থমসন ফাউন্ডেশনের ওখানে জার্নালিজমের উপরে তাদের একটা ইনস্টিটিউট আছে, সেখানে ট্রেনিং ছিল। সেগুলো শেষ করেছি। অগাস্টে আমার প্রোগ্রাম শেষ। সেপ্টেম্বরে জাতিসংঘের সেশন বাংলাদেশের, সেইবার অ্যাপ্রুভ করবে বাংলাদেশের মেম্বারশিপ। সমস্ত বাধা দূর হয়ে গেছে। বাংলাদেশ উইল বি ইন্ডাক্টেড অ্যাজ এ ফুল সভরেন মেম্বার স্টেট অফ দি ইউনাইটেড নেশনস। বললে যে তুমি যাও, ঢাকা থেকে যদি ওনাদের কোনো যে রিপোর্টার পাঠাতে পয়সা বেশি লাগে এখান থেকে। এটা অ্যাক্সিডেন্ট, প্লিজ রিমেম্বার দিস অ্যাক্সিডেন্ট। তখন আমাকে বললো যে জাতিসংঘের সেশন কভার করার জন্য তুমি যাও। তারা আমাকে এখানে পাঠিয়েছে। সেই কারণে বাংলাদেশে জাতিসংঘের মেম্বারশিপ সেশন কভার করার 2 জন সাংবাদিক ছিলেন, বাসস চিফ, বেস্ট সিনিয়র সাংবাদিক, অত্যন্ত সজ্জন ভদ্রলোক। ওনার নাম ছিল জাওয়াদুর রহিম।
জাওয়াদুল রহিম অবজারভারের সাংবাদিক জাওয়াদুল করিম, আমরা দুইজন ছিলাম। ওই দুইজনের মধ্যে উনি প্রয়াত, আমি জীবিত। এরপর বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমান এখানে আসলেন, জাতিসংঘে ভাষণ দিলেন এবং সেটা আমি কভার করেছি। সেই সেশন কভার করার জন্য পরে ওনার সাথে ঢাকা থেকেও কিছু সাংবাদিক এসেছিল, কয়েকজন মাত্র। তারা এবং জওয়াদ ভাই আর আমি ছিলাম। সেই বঙ্গবন্ধু এখানকার সফর এবং ওয়াশিংটন সফর কভার করার জন্য যে কয়েকজন সাংবাদিক ছিলেন, একমাত্র আমি জীবিত আছি। কিন্তু ওই যে আমি বললাম, এই ম্যাট্রিক পাস সাংবাদিক সফরপুরের একটা দরিদ্র ফ্যামিলির এই ব্যক্তি জীবনের পরতে পরতে তার অ্যাক্সিডেন্টের ফলে এই ঘটনাগুলো ঘটেছে। আমার প্রতিভা কিছু আছে, এটা আমি দাবি করছি না, কিন্তু জীবন আমাকে এইভাবে, জীবনের খেলা, লীলা খেলা এটা। যাই হোক, তারপর তো আমি ঢাকা চলে গেলাম। বঙ্গবন্ধুকে খুন করা হলো, সপরিবারেও নিহত হলেন তিনি। এরপর যেহেতু আমি বঙ্গবন্ধুর সাথে অ্যাটাচ রিপোর্টার ছিলাম, সেই কারণে এক ধরনের ধারণা প্রচার হতে পারে, আমি বিপন্ন বলছি। আমি রসুল ভাইকে বললাম যে জাতিসংঘে আমাকে আপনার রিপোর্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিন, তাহলে আমি ও দেশে চলে যেতে পারি। সেই কারণে তিনি দিয়েছেন, ওখান থেকে সামান্য পয়সা দেবেন, এখানে আমি থাকবো। কি ভরসা আমি নিউ ইয়র্কে আসলাম। এই একটু আগে কাশেম, আমার কাজিন, আমার ছোট ভাই, আমার শালিকার হাজব্যান্ড কাশেম, তার নিউ ইয়র্কে থাকে, তার ওখানে থাকতে পারবো, কোনো মতে চলবে। তো প্রাণ বাঁচানোর জন্য এক ধরনের বলতে পারেন আসলাম। যেই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছি, আরেকজন লোক নিজেকে বিপদাপন্ন মনে করে একই ফ্লাইটে এসছেন আমার সাথে, একই ফ্লাইটে আমরা এসেছি। ব্যারিস্টার আমিরুল ইসলাম, শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন। যাই হোক, উনি জাতিসংঘে একটা চাকরি ম্যানেজ করলেন। আর আমি তো এখানে যাই, এক ভদ্রলোক, ওনার নাম এতদিনে ভুলে গেছি, উনি আর্মেনিয়ান খ্রিস্টিয়ান, কিন্তু উনি ইজিপশিয়ান, আরব, আর্মেনিয়ান খ্রিস্টিয়ান কিন্তু এরাব। তিনি এই মিডল ইস্টের অনেকগুলো নিউজ পেপারের জাতিসংঘ প্রতিনিধি। তার একজন পার্ট টাইম লোক আছে, তাকে হেল্প করে, আমাকেও পার্ট টাইম দেন। ফলে ওই তার কাজ করে দেওয়ার জন্য, কাজ মানে রিপোর্টিং, অনেকগুলো সেশন হয়, ফার্স্ট কমিটির সেশন, সেকেন্ড কমিটির সেশন, সিকিউরিটি কাউন্সিলের সেশন কভার করার সাংবাদিক দরকার। তো দুইজন রাখলেন উনি অ্যাসিস্ট্যান্ট, তারা তো নিউজ তৈরি করে, মানে ওনার নামে। উনি তো কতগুলো চাকরিতে ভালো আছে, ওখানে আমার কিছু ইনকাম হলো। এরপরে নিউ ইয়র্ক থেকে একটা সাপ্তাহিক ইংরেজি পত্রিকা বেরোলো, এশিয়ান মনিটর। সেখানে আমি ওইখানে ভুল লিখেছি, আমি নিজের স্মৃতি যে কমে যাচ্ছে আমি দেখলাম। আমি ছিলাম অ্যাসোসিয়েট এডিটর ওই পত্রিকার। আমি পরে দেখলাম আপনারা যে ছেপেছেন, ওই বই আমাকে দেখালাম, সেখানে দেখলাম যে ওই যে প্রিন্টার্স লাইনে আসছে এটা, আমি লিখেছি কন্ট্রিবিউটিং এডিটর। যাই হোক, কাজ করলাম। ওখানে থাকতে থাকতে আমার মনে হলো বাংলাদেশে এরশাদ শাহীর বিরুদ্ধে, এই ডিক্টেটরশিপ বিরুদ্ধে বহির্বিশ্বে আন্দোলন করার জন্য বাঙালিদের একটা পত্রিকা দরকার। আমি একটা ইংরেজি পত্রিকার প্ল্যান করেছিলাম। এই তথ্য কেবলমাত্র, এটার একমাত্র সাক্ষী ডক্টর আব্দুল মোমেন। উনি কী কারণে যেন কোন মন্ত্রীর সাথে, উনি তো দেওয়ান ফরিদ গাজীর সাথে উনি চাকরি করতেন, বঙ্গবন্ধুর প্রতিমন্ত্রী। যাই হোক, তো পরবর্তী উনি কী কারণে যেন নিউ ইয়র্কে এসেছিলেন, আমি একটা কার্ড দিয়েছি ওনাকে, এবং আমি যে তৈরি করছি এটা, এবং কাসেম সাহেবের বাসায় আমি এই মেশিনপত্র কিনেও নিয়েছি। যাই হোক, তো নিয়ে আমি পত্রিকা বের করবো, কিন্তু এরপরে তো আমি ওই এশিয়ান মনিটরে জয়েন করলাম। তখন আমার মনে হলো যে না, ইংরেজি পত্রিকা না করে বাংলা করা বেটার হবে। কমিউনিটি তখন মাত্র কয়েক হাজার লোক, নিউ ইয়র্ক এলাকায় তেমন লোক নেই, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কাজ করেছেন অতি সাধারণ লোক, বিশেষ করে সিলেটের বেশ কয়েকজন লোক ছিলেন, একজন কোরআনী হাফিজ ছিলেন। তারা
এই জাতিসংঘের এখানে এখনকে যেটাকে দেগ হামাশোক প্লাজা বলে, এখানে তারা ডেমনস্ট্রেশন করতে আসতেন। এই যে প্লাজাতেই অন যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড, কার লেখা? হ্যাঁ, গিন্সবার্গ, বিখ্যাত কবি গিন্সবার্গের লেখা। নামগুলো আজকে মাঝে মাঝে ভুলে যাই। এইখানে উনি প্রথম পাঠ করেছেন, এইখানে দীর্ঘ কবিতা। যাই হোক, গানও করেছেন, লোপামুদ্রা, মৌসুমী বই গান করেছেন, অসাধারণ গান, সেপ্টেম্বর অন যশোর রোড। তো এইভাবে মেট্রিক পাস লোকটির জীবন কিভাবে প্রবাহিত হলো আপনার দেখেছেন? একেবারেই স্বল্প শিক্ষিত, একেবারেই একটি দরিদ্র ফ্যামিলির লোক। প্রবাসী বের করলাম, এবং প্রবাসী একেবারে লক্ষ্যই ছিল পুরো বাঙালিদের জন্য একটা পত্রিকা দরকার, এটা ঠিক। কিন্তু আমার প্রথম ওই যে পাকিস্তান বলে আমরা মুক্তি, মানে বাঙালিদের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য ফাইট করেছি, চিত্তে সেটা ঢুকে গিয়েছে, অস্তিত্বে সেটা অংশ হয়ে গেছে। তারপর আমাদের মুক্তিযুদ্ধ হলো, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। আমার জীবনের সবচেয়ে দুঃখের ব্যাপার, আমি অ্যাডাল্ট হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি। সবচেয়ে দুঃখের ব্যাপার, সবচেয়ে লজ্জার ব্যাপার। আমি একটি কাপুরুষ, কারণ আমি একটা ছোট শিশু, একটা অসহায় স্ত্রী, কিশোরী স্ত্রী, ছোট্ট শিশু, দরিদ্র ফ্যামিলি, এই কারণে আমি যেতে পারি। আমার যাওয়ার ব্যবস্থা হয়েছিল। আমার শ্বশুরবাড়ির একজন মুক্তি ফৌজের কমান্ডার ছিল, সে লোক পাঠিয়েছিল আমাকে নেওয়ার জন্য, প্রায় যাওয়া হয়নি। আমি একটি কাপুরুষ। এমন একটা ব্যক্তিকে আপনারা আজকে এই সম্মান জানালেন, যিনি মুক্তিযুদ্ধে যাওয়ার যোগ্য হয়েও যান। যাই হোক, দেশ এটা দেখলাম, মুক্তিযুদ্ধের পরে সাংবাদিকদের এগুলো দেখলাম, বঙ্গবন্ধুর হত্যা দেখলাম। ফলে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি গণতন্ত্রের জন্য। পাকিস্তানে যদি গণতন্ত্র থাকতো, পূর্ব বাংলার জনগণকে যদি তারা শোষণ না করতো, আমাদের ইতিহাস কী হতো আমরা জানি না। কিন্তু তারা আমাদেরকে উপনিবেশিক শাসন করেছে, আমাদের উপরে মিলিটারি ডিক্টেটরশিপ চালু করেছে ইত্যাদি। সেইটা সম্ভবত অস্থিমজ্জে অংশ হয়ে গেছে। সেই কারণে প্রবাসী বের করেছে, এবং ডে ওয়ান থেকে প্রবাসী যতদিন চালিয়েছি, এই প্রবাসী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। কি যে স্ট্রাগল! এবং তখন কম্পিউটারে বাংলা ছিল না, বাংলা ফটো কম্পোজ মেশিন ছিল, দুইটা বড় সাইজের সেক্রেটারিয়েট ডেস্ক, এল টাইপ করলে একটা, এদিকে একটা করলে যে সাইজের ওই ধরনের একটা ফটো কম্পোজ মেশিন কিনেছি। কত দিয়ে জানেন? 35,000 টাকা। এখানে আমার ওই বন্ধুকে আজকে বলা হয় নাই, গফরান সাহেব, উনি আসলে বলতেন, উনি 8,500 দিয়ে, আমি যখন 35,000 দিয়ে ফটো কম্পোজ মেশিন কিনি, আমার বন্ধু $8,500 দিয়ে জ্যাকসন হাইটসে 1.5 বাথরুমের 2 বেডরুম কিনেছেন। আর 7 বছর আগে আমার মেজো ছেলে সেখানে 1 বাথরুমের 1 বেডরুম কিনেছে 2.5 লাখ দিয়ে, এখন সেগুলো 4.5 লাখ। $35,000 দিয়ে কিনেছে। এই তারপর থেকে যে কি স্ট্রাগল! না বাঙালিদের ব্যবসা ছিল, না অর্গানাইজেশন ছিল, না কোনো বিজ্ঞাপনদাতা ছিল, কিচ্ছু না। এই করে চলেছে। আমার স্ত্রী সাফার করেছেন, উনি বেবি সিটিং করে 3টি ছোট বাচ্চাকে মানে দেখভাল করেছেন। এইভাবে আমার সংসার চলেছে। এবং এই সময় এই বদিউজ্জামান খসরু একটু আগে বললেন, আমার ছোট ভাই সাংবাদিক, আমেরিকান মেইন স্ট্রিম ইংলিশ মিডিয়ামে সাংবাদিকতা করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটা বই এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের উপরে একটা বই ইংরেজিতে লিখেছে, রূপা ছাপিয়েছে, নাম করা বই। এই প্রবাসীতে ভলান্টিয়ারি করেছে। এইটি আমার ছোট ভাই। একটা রেকর্ডের কথা বলি, কৌশিক সাহেব উত্তর আমেরিকার প্রথম, আপনাদের অনেকে বলে এখানে আমাদের আরও সাংবাদিক ফজলুর রহমান সাহেব আছেন, মঞ্জুর আহমেদ সাহেব আছেন। উত্তর আমেরিকায় প্রথম সংবাদপত্র, বাংলা সংবাদপত্র সংবাদ বিচিত্রা, এই
ফটোকম্পোজ মেশিনে, তখন ফটোকম্পোজের একটা কোম্পানির মেশিন ছিল, দীর্ঘ কাহিনী 4-5 মিনিটে শেষ করব। একটা মেশিন নাম জিরক্স কোম্পানি, সেই জন্য এই আজকালটা আপনারা বলতেন যে ফটোকপি করা, তখন বলতো জিরক্স করা। এই জিরক্স করে 8.5/11 সাদা পেজ, 4টা পৃষ্ঠা, 4টা পাতা, এক সাইড দিয়ে স্টেপল করে কোনা দিয়ে হাতে লেখা, আর কিছু হচ্ছে এই আপনার ওই জিরক্স করা, ফটোকপি করা কলকাতার পত্রিকার, তখনকার মুক্তিযুদ্ধের সময় উনি এটা বের করেছেন, ডক্টর রণজিৎ কুমার দত্ত। কিছুদিন মধ্যখানে ওটা উনি সাপ্তাহিক করেছিলেন, অল্প কিছু সংখ্যা। এর পরবর্তীতে বদিউজ্জামান খসরুর কথা বলেছি, নিউ ইয়র্ক থেকে একটা টাইপ রাইটার থেকে বাংলা সংগ্রহ করে কার সহযোগিতায় অল্প কয়েক সংখ্যা বের করেছেন সাপ্তাহিক পরবাস, উত্তর আমেরিকার দ্বিতীয় সাপ্তাহিক পরবাস। যাই হোক, এই একটা ইতিহাসের কথা বললাম। এইভাবে আমরা প্রবাসী চালিয়েছি, সংগ্রাম হয়েছি, এবং এখানে অনেকের কাছে আমি কৃতজ্ঞ। আমি যদি নাম বলি, কিছু লোকের নাম বলবো, অনেকের নাম বাদ পড়বে। আমি কৃতজ্ঞ চিত্তে আপনারা আমাকে যে সাহায্য সহযোগিতা করেছেন, কোনো সময় ভাড়া দিতে পারেনি, ঘর ভাড়া দেওয়ার জন্য টাকা নিয়েছি আপনাদের থেকে, আপনারা হেল্প করেছেন, লোন নিয়েছি আপনাদের থেকে, অনেকের থেকে সময় মতো লোন পরিশোধ করতে পারিনি। এইটা বাদ, ইলেকট্রিসিটির বিল দিতে পারিনি, কয়েকদিন আমার ফ্যামিলি অন্ধকারে ছিল এই যুক্তরাষ্ট্রে, এই প্রবাসীদের করার পরে সাফার করেছি। এই মহিলা, অল্প শিক্ষিত এই মহিলা, আমার 3 পুত্র সন্তানের এই স্ত্রী সংসারের হাল ধরে রেখেছে। ছেলেগুলো যদি মানুষ হয়ে থাকে, 3টা মাস্টার্স পাস করেছে, ছোট 2টা সোশ্যাল ওয়ার্ক করে, নন প্রফিট কাজ করে, নিম্নবিত্ত সমস্যা সংকুল ইস্যুগুলো নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে, এই ধরনের। যাই হোক, মানুষ যদি হয়ে থাকে ওর কারণে হয়েছে প্রধানত। তো আমাকে অনেকে সাহায্য করেছে, আপনারা অনেকে, আজকে এখানে যারা এসছেন অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, প্রায় সবাইকে চিনি, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু এই আসরে আজকে এখানে আমার দুই অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি এসে আমাকে চাদর পরিয়ে দিলেন, উত্তরীয় পরিয়ে দিলেন, মোত্তালেব ভাই, বেলাল ভাই। আমার মতো নগণ্য একজন ব্যক্তি, তাদের মতো গুণী লোকরা আমাকে এই সম্মান করলেন, আমার সম্পর্কে ভালো ভালো কথা বললেন। আপনারা যে কজন বলেছেন ভালো বলেছেন। এই দরিদ্র পরিবারের ম্যাট্রিক পাস ব্যক্তি, যার জীবনটা অ্যাক্সিডেন্টের কারণে এই পর্যন্ত এসছে, আমি জানি না, কিন্তু আমি সকলের কাছে, আপনাদের কাছে ঋণী। আমার মতো একজন একেবারে নগণ্য লোককে আপনারা যে সম্মান দিলেন, এটা আপনাদের হৃদয়ের ঔদার্য এবং মাহাত্ম্যের পরিচয়। ইট রিফ্লেক্টস ইউর জেনারসিটি অফ হার্ট। আই থ্যাংক ইউ ফ্রম দি বটম অফ মাই হার্ট, ভেরি ভেরি মাচ। আমি 2 লাইন ইংরেজিতে বললাম।